ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলায় উপনির্বাচন, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে যুক্তি দিচ্ছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, সেই যুক্তি সম্পর্কে মূল্যায়ন শুনবো কংগ্রেসের শক্তি মৈত্র। দেখুন, ঠিক আমি যে জায়গাটায় থাকি, জোট সঙ্গী বুঝে শুনে না, আমি যে জায়গায় থাকি, আমি একটা ইন্টারাপ্ট করিনি, কিন্তু আমি যে জায়গায় থাকি তার থেকে ঢিল ছড়া দূরত্ব হচ্ছে রথতলা। এই যে জয়ন্ত সিং, এই যে আজকে যারা ধরা পড়লো, এবং আরেকটা কথা, ওখানকার এমএলএ মদন মিত্র একটা বিবৃতি দিয়ে বলেছে আমার জীবন সংশয় হতে পারে। আরে ভাই দাঁড়াও, হ্যাঁ সেটাই বলছে তো। মদন মিত্র বলেছে যে আমি আতঙ্কিত যে আমি কখন গুলি খাবো। শুধু তাই নয়, বলেছে টোটাল ব্যারাকপুর শিল্পাঞ্চল অগ্নিগর্ভের ওপর দাঁড়িয়ে আছে। আবার এই জয়ন্ত সিংকেই নির্বাচনের আগে কানে কানে মদনের সঙ্গে কথা বলতে দেখা গেছে। আবার পাশাপাশি সৌগত রায় মদনের বিরোধিতা করে কথা বলছে। আজকে যে তালতলায়, যেখানে মদন বলছে তালতলা ক্লাবটা কেন পুলিশ বন্ধ করে দিচ্ছে না, একটা কথা খুব পরিষ্কারভাবে জানা দরকার। আবার বলছি, সমাজ বিরোধীদের কোনো রাজনৈতিক দলের হয় না, প্রয়োজনে তারা রাজনৈতিক দলের আমার ক্যাটেগরিক্যাল প্রশ্ন, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বলছেন এই ভাইরাল ভিডিওগুলো মানে ভাইরাল করা উচিত ছিল না, মোহাম্মদ সেলিম বা অমিত মালভিয়া যা করেছেন সেটা করা উচিত ছিল না, আপনি তাই মনে করেন? প্রশাসনের কাছে পাঠানো উচিত ছিল না, এটা বাণীব্রত বাবুর সঙ্গে আমি সহমত পোষণ করি না। উইথ ডিউ রেসপেক্ট বলছি যে যেহেতু এটা ভাইরাল হয়েছে, তাই প্রশাসন, এই যে ধরুন মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে একটা এফআইআর হয়েছে, সেটাকে সহমত পোষণ করেন না? এটা গণতান্ত্রিক দেশে সম্ভব না। আরেকটা কথা বলি, আরেকটা কথা বলেছে, আপনি দেখেছেন যে মনীষ শুক্লা মার্ডার হয়েছিল টিটাগড়ে, বলছে যে সুবোধ বিহারের, সে নাকি ওইখানকার থানার লকআপে বসে ওকে মার্ডার করিয়েছে। একটা কথা জেনে রাখুন যে আজকে যদি আমার বাংলায় এই অবস্থা হয়, বাণীব্রতবাবু কি কারণে বলেছেন আমি জানি না, সত্যিটাকে তো সত্যি স্বীকার করতেই হবে। আজকে যেভাবে ওই সমস্ত, এবং তারা বলছেন কি, তার আজকে পাড়ার মেয়ে বউরা, মা বোনেরা রাস্তায় নেমে প্রতিবাদ করছে। আবার কেউ বলছে যে বলছেন, নাম বলছেন, সামলাতে পারবেন তো, কালকে কিন্তু চলে যাবে। এটা এই ধরনের রাজনীতি, এই ধরনের প্রচণ্ড হুমকি, এটাকে যদি কেউ, আর এই ভাইরাল হোক না, এইরকম অন্যায়ের বিরুদ্ধে যদি মানুষের সিপিএমের কাছে, শুভজিৎ, আজকে এই ভাইরাল হওয়ার প্রয়োজন ছিল না, এই ভাইরাল ভিডিও প্রশাসনের কাছে পাঠানো উচিত ছিল বলেই মন্তব্য করছেন তৃণমূল মুখপাত্র। কি প্রতিক্রিয়া? প্রশাসনের কাছে কি পাঠাবেন? প্রশাসনের আপনি একটা ভিডিও পাঠান তো, একটা ঘটনা করেছে, আপনার কথা শুনবে প্রশাসন? আপনি ফেসবুকে পোস্ট করুন, ট্যাগ করুন। আপনারা তো নিশ্চয়ই, আমার কিছুদিন আগে একটা অভিজ্ঞতার শিকার হয়েছি। আমি যখন জিনিসটা ফেসবুকে দিলাম এবং তারপর থেকে তো প্রশাসন থেকে ব্যবস্থা নেওয়া শুরু হলো। এটা যে একটা দুটো ঘটনা নয়, প্রশাসনকে আপনি যদি পার্সোনালি কিছু পাঠান, তারা আপনাকে পাত্তাই দেবে না। আপনি মিডিয়ার কাছে দিন ভিডিও। মিডিয়ার, আমি তো বলছি আমাদের বাংলার মিডিয়াকে আমি অভিনন্দন জানাবো যে অনেক ক্ষেত্রে তারা যে গুরুত্বপূর্ণ রোল প্লে করে, এটা সত্যি কথা। যে বলছে যে ভিডিও দিয়ে ভুল করেছে, এটা ফ্রিডম অফ এক্সপ্রেশন। আমার রাজ্যে কি ঘটছে, আমার দেশের কোনায় কি ঘটছে, সে ঘটনা যদি আমি তুলে ধরি, তাহলে আমি আমার কেস দিয়ে দেবে? বরঞ্চ যে করছে তার নামে কিছু হচ্ছে না। আপনারা নড়ে চড়ে বসেছেন বলে আমার কেস হয়েছে, কিন্তু যদি ভালো করে দেখেন ওই জেসিবি নাকি যার নাম, সে কিন্তু ওই কেসটার ক্ষেত্রে প্রথমে আমি ভুল না করলে প্রথম দিকে তো থানা ওকে অ্যারেস্ট করতে চায়নি। পরবর্তীকালে যখন মিডিয়া এবং সোশ্যাল প্রেশার তৈরি হয় এবং বিভিন্ন জায়গা থেকে একটা চাপ আসতে শুরু করে, তখন ওপর মহল থেকে, পুলিশের ওপর মহল থেকে ওকে অ্যারেস্ট করানো হয়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় অনেক পরে হয়েছে, প্রথম দিন হয়নি দাদা, প্রথম দিন হয়নি, মিথ্যা কথা বলবেন না, প্রথম দিন এবং তার পরের দিনই হয়েছে। পরেও তিনি বক্তব্য রেখে, তারপরে বিধানসভা কি বলছেন নাকি? না না, সেটা তো কি বলছে পরবর্তীকালে এমএলএ তো বিধায়ক আরে বিধায়ক কি বলছে? সেটা ভুল করেছে। গল্প রচনা করে পেরিয়ে গেল, সে গল্পের বিরুদ্ধে বুদ্ধদেব ভট্টাচার্য কি অ্যারেস্ট করলো?
না না আমার কথা হচ্ছে মিথ্যে কথা যখন স্প্রেড করেছে না এরা নন্দীগ্রামের নামে মিথ্যে কথা স্প্রেড করেছে যার ফলে আমরা কিন্তু 40টা কেস হয়েছে বুদ্ধবাবুর নামে একটা ঘটনা থেকে 40টা কেস হয়েছে কদিন আগে শিয়ালদায় মারপিট উত্তর রয়েছে এই একজন রাজনৈতিক বিশ্লেষক টিভিতে এসে বলেছে যে মিথ্যে কথা তৃণমূলের নেতৃত্বে সেই সময় দাঁড়িয়ে মিথ্যে কথা বলে বুদ্ধদেব ভট্টাচার্যের নামে ওনার উচিত ওনার পায়ে গিয়ে ক্ষমা চাওয়ার কিন্তু সে সময় বুদ্ধদেব ভট্টাচার্যের পুলিশ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা যারা এগুলো তার সাথে অ্যারেস্ট করেনি পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছু নন্দীগ্রামে নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যে সেখানে ঠিক কিভাবে হয়েছিল অধিকারীর পরিবার থেকে হয়েছে উনি বলেছেন আমরা খালি বলিনি উনি স্বীকার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মানে নিচ থেকে উপর অব্দি মিথ্যার উপর দাঁড়িয়ে রয়েছেন আর উনি যখন এই এটাও তো আমরা দেখেছি লাল রাইটার্স থেকে তাকে চ্যাংদোলা করে তুলে নিয়ে বাইরে চলে আসছে আপনাকে আদর করবে সেটাও দেখেছি একটা নেত্রীকে দেখেছি তো আপনি মেম্বার না আমরা তা করিনি আমরা সেরকম করিনি নবান্ন অভিযানে সিপিএম এর নবান্ন বিজেপি নবান্ন অভিযানকে আটকানো হয়েছে একজন রাইটার্স বিল্ডিং এ ঢুকেছে তাকে তুলে নিয়ে গিয়ে আদর করে তোমরা খুন করতে যাবেন খুন করতে যাবেন সোনালী বলেছে খুন করতে গেছে বলেছে দ্য প্ল্যান ওয়াজ টু কিল দ্য চিফ মিনিস্টার আমি যদি ভুল করে পুরো রেকর্ড খুলে বের করি খুন করতে গেছে তাকে অ্যারেস্ট করে নিয়ে আসবে তারপর তাকে চ্যাংদোলা করে বাইরে আজকে কথা বলছিল আসবো বিজেপির কাছে আর এমনি ঢুকতে দিল পুলিশ এমনি ঢুকতে দিল যাবে কেন ওখানে আরে যাবে কেন মানে পারমিশন নিয়ে গেছে কেউ না পারমিশন নিয়ে তাহলে পুলিশ এমনি ঢুকতে দিল ফালতু কথা বলছে জানো না সেটা বলছো আসবো বিজেপির কাছে আসছি বিজেপির কাছে যেটা জানতে চাইবো এই যে ধরুন আজকে যে বিষয়টা হচ্ছিল এই ভাইরাল যদি না করা হতো তাহলে প্রেশারটা ক্রিয়েট হতো না অথচ ওরা বলছেন যে এই ভিডিওটা দেওয়া উচিত ছিল সরাসরি প্রশাসনের কাছে আপনারাও কি এই বিষয়ে একমত যে এখানে মিডিয়ার যদি রোলটা না থাকতো বা সোশ্যাল মিডিয়ার যদি রোলটা না থাকতো তাহলে এই প্রেশারটা ক্রিয়েট হতো না এবং গ্রেপ্তার হতো না তাজমুল একদম সঠিক কথা একদম সোশ্যাল মিডিয়া আজকে শুধুমাত্র আমরা যারা বসে আছি তারা নয় সমাজের প্রচুর মানুষ সেটাকে নিয়ে তার কমেন্টস করেছেন ব্যবস্থা নেওয়া উচিত বলার পরেই কিন্তু পুলিশ নড়ে চড়ে বসে স্বতঃস্ফূর্ত ব্যবস্থা নিয়েছে দেখুন একটা যদি বলছে না কেন ভাইরাল বিলে আমরা দেখেছি যে স্বামী স্ত্রী গন্ডগোল পার্টি অফিসে ডেকে নিয়ে গেছে সেই অভিযুক্ত যার পরে আক্রমণ হয়েছে সে কিন্তু মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে ডিএমকে চিঠি দিয়েছে তবুও কোনো ব্যবস্থা নেই পরবর্তীকালে সেই ঘটনা যখন সামাজিক মাধ্যমের সাথে গেছে তারপরে পুলিশ কিন্তু কেস দিয়ে ঘটনাটা হয়েছে এইখানে আপনাদের চ্যানেলে বসে বলছি তাদের ঘটনাটা হচ্ছে গিয়ে কেন চাপার এত মানসিকতা আমরা বলি যে আমাদের বিরুদ্ধে যে আমাদের মণিপুরের ঘটনাটা নিয়ে পশ্চিমবঙ্গের এত তৃণমূলের নেতারা টুইট করেছেন এত রিটুইট করেছেন এতবার ভিডিও দিয়েছেন বা ভারত সরকারের কোনো ঐতিহাসিক তৃণমূলের কোনো নেতা কেস দিয়েছেন আমি দেবদা আপনার কাছে একটা প্রশ্ন আপনাদের নেতা রাজু বিস্ট তার দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই চোপড়া আমরা দেখেছি সেই 6টার মধ্যে একমাত্র চোপড়াতেই সবচেয়ে বেশি ব্যবধানে আপনারা হেরে রয়েছেন তো সেখানের কারণটাও কি এই তাজমুলদের মতো বা জেসিবিদের মতো কিছু লোকের এই বাড়বাড়ন্ত একদম অত্যাচার এরা হচ্ছে ভোট বেশি হিসেবে কাজ করে শুধু তাই না ওই এলাকার বিধায়ক আমি যে বিধায়ক যে কথাটা বলেছেন বারবার আমি কথাটা বলি একজন বিধায়ক যিনি সংবিধানের নামে শপথ নিয়েছেন বিধানসভায় দাঁড়িয়ে সংবিধানের নামে সে বলছে যে বাংলায় শরিয়াত আইন চালু হয়ে গেছে ভাবা যায় বাংলায় শরিয়াত আইনি বিধান অনুযায়ী রাস্তায় ফেলে একটা মহিলাকে ওভাবে অত্যাচার এবার তো আর সেটা আমরা তার জন্যই তাকে শোকজ করা আমি ঠিক বলেছি শোকজ করা একটা কথা শোকজ করেছে শোকজ করলেই কাজটা মিটে যাবে কেন এখনো তো শোকজ করা মানে তারপরে তো তার ব্যবস্থা হলো না কেন এই বিধায়ক এখনো তখন বলল যে মুসলিম হয়ে না জন্মালে সে এই কথাটা বলার পর তোমরা যে ব্যবস্থা হলো তোমরা কেস দেবে তো আমাদের তোমরা দেখিয়ে দিয়েছো আমি যদি কালকে দেখা গেল এখানে আমার নামে কেস একদমই অন্যায় কেন অন্যায় বাণীদা আপনি আমি জানতে চাইছি আপনার ভাষণটা কি আপনার দুর্ভাগ্য বাণীদা বাবু আপনি দুর্ভাগ্য মানে কোন ব্যক্তি যদি একটা জনসভায় বক্তব্য রাখেন তাহলে সেই বক্তব্যটাকে প্রচার করা অন্যায় বলছেন আপনি তাই তো না না আমি বলছি যে কোন রকম বক্তব্য হলে যেটা যদি মনে হয় যে এই বক্তব্যটা মানে সাম্প্রদায়িক হতে পারে বা কোনো ধরনের ক্ষতি করতে পারে সেই ধরনের সাম্প্রদায়িক বক্তব্যটা রাখলে কোনো দোষ নেই কিন্তু সেটা প্রচার করলে দোষ আমরা আজকের এই আলোচনায় ছিলাম আমরা দেখলাম দুপুর 1টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় 38% দেখা যাক আর কিরকম আগামী সময় আমাদের সঙ্গে এই আজকের এই আলোচনায় উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিরা দীপঙ্কর সরকার বাণীব্রত বন্দ্যোপাধ্যায় শক্তি মৈত্র শুভজিৎ সরকার আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ নিয়ে দেবো একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন